তোমাদের সাথে আমি লাইভে আছি প্রশান্ত কুমার সাহা, সহকারী শিক্ষক মহাজন গোস্বামী সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ যে তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে নবম ও দশম শ্রেণীর বিষয় হিসাব বিজ্ঞান অধ্যায় তৃতীয় দ্রুত। তো আমরা এর আগে এই অধ্যায় থেকে পরপর তিনটে ক্লাস নিয়েছি। আজকে এই অধ্যায়ের সর্বশেষ ক্লাস। তো আমরা একটা অঙ্কর মাধ্যমে এই ক্লাসটা সমাপ্তি টানব। তো আমরা অরিজিনাল বই এর 6 নম্বর অঙ্কটা করার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি নয়, তোমরা এখনই বইটা ওপেন করো এবং খাতা কলম নিয়ে সামনে বসে যাও। তো আমরা 6 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। দেখি 6 নম্বর বলছে, জনাব রোকেয়া পানামা সন্সের মালিক 2017 সালের জানুয়ারি মাসে উক্ত প্রতিষ্ঠানের নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। এখানে এক থেকে 3 ঘটনা দেওয়া আছে, আর এই ঘটনা বা লেনদেন দেওয়া আছে, আর এর উপর ভিত্তি করে আমাদের যে সকল প্রশ্নের সমাধান করতে হবে। ক নম্বরে আছে, লেনদেন নয় এমন ঘটনাগুলোর মোট পরিমাণ নির্ণয় করো। যেসব ঘটনা লেনদেন সেগুলো আধুনিক পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। পানামা সন্সের সমীকরণ পদ্ধতিতে লেনদেন সময়ের কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তো আমরা চেষ্টা করবো আজকে, এর আগে ক্লাসে আমি ডেবিট ক্রেডিট কীভাবে করতে হয় সুন্দরভাবে বুঝিয়েছি। আজকে আমরা ক এবং খ অর্থাৎ আধুনিক পদ্ধতিতে কারণ সহ লেনদেন কিনা আর লেনদেন নয় এমন ঘটনাগুলো মোট পরিমাণ নির্ণয় করা শিখব। তো ক নম্বর আমরা প্রথমে লিখতে হবে প্রশ্ন নং 6/ক আছে লেনদেন নয় এমন ঘটনাগুলো। তো আমরা এখানে লিখব লেনদেন নয় এমন ঘটনাগুলোর পরিমাণ নির্ণয়। আমরা শখটা কিনে নিই। ক নম্বর প্রশ্নে সাধারণত একটা থেকে দুটো ম্যাক্সিমাম থাকে, দুটো পয়েন্ট লিখতে হয়, তার জন্য বেশি জায়গা লাগে না, এটুকু নিলেই যথেষ্ট। তারিখ, বিবরণ, শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে টাকার ঘর দুটো দিতে পারি, তাতে কোনো সমস্যা নেই। এখানে আছে তারিখ, বিবরণ, টাকা। অনেকে একটা টাকার ঘর দিয়ে করে, তাতে কিন্তু অঙ্ক সমাধান হবে, আবার অনেকে দুটো টাকার ঘর দেয়। কেন দুটো টাকার ঘর দেওয়া হয়? আমাদের যদি একাধিক লেনদেন হয়, এটা যোগ করে যোগফলটা দ্বিতীয় কলাম অর্থাৎ শেষ টাকার ঘরে লিখতে হবে। আমরা একটু পড়ি। 1 তারিখে কি আছে, 5,50,000 টাকার পণ্য নগদে বিক্রয় করা হলো। এটা অবশ্যই লেনদেন। একজন ক্রেতার নিকট থেকে 1,20,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ পাওয়া গেল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগে বলছি ফরমাইশটা হচ্ছে কি একটা অর্ডার পত্র, অর্থাৎ আমি কি পণ্য বিক্রয় করব বা ক্রয় করব তার একটা লিখিত তালিকাকে ফরমাইশ বলে। তো আমরা এখানে একজন ক্রেতার নিকট থেকে 1,20,000 টাকার পণ্যের ফরমাইশ পাওয়া গেল, কিন্তু সেটা এখনো লেনদেন সংগঠিত নয়। তাহলে আমাদের এটা হচ্ছে লেনদেন নয়, শুধুমাত্র ঘটনা। তো আমরা তারিখ জানুয়ারি 10 কি আছে, একজন ক্রেতার নিকট থেকে পণ্য ক্রয়ের ফরমাইশ পাওয়া গেল। এখানে আমরা লিখব পণ্য
ফরমায়েশ পাওয়া গেল 1,20,000 টাকা। তো আর আমাদের কোনো লেনদেন আছে কি, ঘটনা আছে কিনা যেটা লেনদেন নয়? নগদে 80,000 টাকা পণ্য ক্রয়, এটা লেনদেন। ফরমাইশ অনুযায়ী ক্রেতাকে পণ্য সরবরাহের বিল তৈরি করা হলো। ফরমাইশ অনুযায়ী ক্রেতাকে পণ্য সরবরাহ, এটা লেনদেন। তো আমাদের মালিক ব্যবসার জন্য 90,000 টাকা অতিরিক্ত, এটা লেনদেন। অতীতের পাওনা বাবদ 1,10,000 টাকা নগদে পাওয়া গেল, এটাও লেনদেন। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে লেনদেন নয় এমন ঘটনা আছে মাত্র একটা। তো এই ক্ষেত্রে আমাদের একটা টাকার ঘর দিলে হবে। আবার কেউ যদি এটা টেনে এখানে 1,20,000 টাকা পাতিয়ে দেয় তাও কিন্তু হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক নাম্বার অঙ্কের সমাধান করতে পেরেছি, কিন্তু আরেকটু থেকে যায়। যদি আমরা এখানে একটু উত্তরটা লিখে দিই, নিম্ন উত্তর 1,20,000 টাকা, তাহলে মনে হয় একটু সুবিধা হবে। খ নাম্বার কি আছে? খ নাম্বার, যেসব ঘটনা লেনদেন সেগুলো আধুনিক পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো বা লেখো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আধুনিক পদ্ধতি আমরা বোঝাই সে সমীকরণ পদ্ধতিকে, অর্থাৎ A=L+E কে বোঝানো হয়। তো আমরা লেনদেন কেন লেনদেন এইটা কারণ ব্যাখ্যা করতে গেলে আমাদের জাস্টিফাই করতে হবে ওইগুলোই, যে লেনদেন সৃষ্টি হওয়ার সাথে, অর্থাৎ হিসাব সৃষ্টি হওয়ার সাথে সাথে আমাদের ওইটা হিসাব সমীকরণ A=L+E, এই হিসাব সমীকরণের যে তিনটে উপাদান আছে, এই তিনটি উপাদানকে কিভাবে কোথায় প্রভাবিত করছে, অর্থাৎ কোন উপাদানকে প্রভাবিত বলতে বোঝাচ্ছে যে এই লেনদেনের ফলে আমাদের কোন উপাদানটা বৃদ্ধি পাচ্ছে, কোনটা হ্রাস পাচ্ছে। এটা আমাদের কিন্তু আগে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার আগে আমাদের প্রত্যেকটা হিসাবকে সেই হিসাবের শ্রেণী অনুযায়ী আমাদের সিলেক্ট করতে হয়, কোনটা হিসাব, কোনটা ব্যয় হিসাব, কোনটা দায় হিসাব, কোনটা সম্পদ এবং কোনটা বা মালিকানা সত্ত্ব। আমি যদি হিসাব সমূহকে এইভাবে জাস্টিফাই না করতে পারি যে কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা দায়, কোনটা মালিকানা সত্ত্ব, তাহলে কিন্তু আমরা হিসাব সমীকরণে প্রভাব পারবো না এবং এটা লেনদেন কিভাবে হলো এর কারণও সঠিকভাবে আমরা কি করতে পারবো না, ব্যাখ্যা দিতে পারবো না। তো আমরা ছক কাটি, এটা মুছে দিই। প্রথমে আমাদের প্রশ্ন নং 6-এর খ, 6 খতে কি আছে? এখানে লিখতে হবে যে সব ঘটনা লেনদেন সে সব ঘটনা আধুনিক পদ্ধতিতে ব্যাখ্যা, কারণ সহ ব্যাখ্যা। আমাদের সাবটাইমে হবে, প্রথমে কি হবে? তারিখ, তারপর লেনদেন, তারপর কারণ সহ ব্যাখ্যা। এটা আছে তারিখ, লেনদেন, আধুনিক পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। কারণ লেখে ব্র্যাকেটে আধুনিক পদ্ধতি, এটা লিখলে হবে, বা আধুনিক পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা লিখলেও হবে। তো আমরা দেখি প্রথমটা, 1 তারিখেরটা 5,50,000 টাকার পণ্য নগদে বিক্রয় করা হলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নগদে বিক্রয় করতেছে, অবশ্যই কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে।
এটা একটা লেনদেন। জানুয়ারি 1, তো আমরা কী লিখবো, এটা একটা কি লেনদেন। এইবার আসে কেন লেনদেন, লেনদেনটা কেন, এটা যে আমরা বললাম যে লেনদেন, এই লেনদেনটা হওয়ার কারণ কি, লেনদেনটা তখনই হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যখন এই লেনদেনের যে হিসাব দুটো বা দুয়ের অধিক হিসাব বেরোবে তা যদি A=L+C উপাদানকে প্রভাবিত করে তাহলে সেইটাই লেনদেন হবে। তো এটা আমরা দেখি যে এখানে A=L+E হিসাব সমীকরণের কি কি পরিবর্তন করছে। আমাদের 1 তারিখে একজন 5,50,000 টাকা পণ্য নগদে বিক্রয় করা হলো। তাহলে নগদে বিক্রয় করলে আমাদের কি হচ্ছে নগদ আর বিক্রয়, এটা হচ্ছে সম্পদ অর্থাৎ এ, এটা হচ্ছে আয় অর্থাৎ আর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের একটা এ আর একটা আর, এবার দেখতে হবে এই এ আর আর এর অবস্থান কি। আমরা যদি লেনদেনের বর্ধিত রূপটা প্রকাশ করি তাহলে এরকম দাঁড়ায় এ সমান L+C আর -D -E। শিক্ষার্থী বন্ধুরা আমরা নগদের এ অর্থাৎ বিক্রয় করলে এ বৃদ্ধি, তাহলে আমাদের কি লাগবে সমীকরণে এ এবং এই আরটা আই, এইটা কাকে প্রকাশ করেছিল ইকুইটি মালিকানা সত্ত্বকে। তাহলে আমাদের ইটা কি আছে আর এর মাধ্যমে আর এর দ্বারা প্লাস হয়েছে অর্থাৎ বৃদ্ধি হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি হিসাব সমীকরণে এ এবং ই উভয়ই বৃদ্ধি পেয়েছে। তো আমাদের হয়ে গেল যে এটা যে লেনদেন, কেন লেনদেন তার ব্যাখ্যাটা আমরা কিন্তু সুস্পষ্টভাবে দিতে পারছি। তো আর একটা বিশেষ বিষয় তোমাদের স্মরণ করে দিতে চাই যে তোমরা একটু মনে রাখবা যে এই পাঁচটা যদি বৃদ্ধি পায় 100%, এই পাঁচটা সমান ডান পাঁচটাও বৃদ্ধি পায়, সমান বাম পাঁচটা যদি হ্রাস অর্থাৎ বিয়োগ হয় তাহলে সমান ডান পাঁচটাও কী হবে বিয়োগ হবে, যে কোনো উপাদান থেকে বিয়োগ হতে পারে। আর একটা কথা যে যদি একই পাশে দুটো হিসাব আসে তাহলে একটা যোগ হলে বৃদ্ধি পেলে অপরটা কী হবে হ্রাস পাবে। এইখানে যদি কোনো হিসাব আসে যদি একটা বৃদ্ধি পায় তাহলে এইখানের ভিতরে আর একটা হ্রাস হবে, এটা একটু মনে রাখতে হবে। তো আমরা 10 নম্বর লেনদেন নয় 18 নম্বর নগদে 80,000 টাকার পণ্য ক্রয়। 18 নম্বর জানুয়ারি 18, এটা একটা লেনদেন। তাহলে আমাদের নগদে ক্রয় একটা আছে নগদ এ, ক্রয়টা আছে ব্যয় হিসাব, ব্যয়টা আছে ইএক্স মানে এক্সপেন্সেস আছে তো আমরা 80,000 টাকার পণ্য ক্রয়, এখানে এ সমান L+E সমীকরণে কি হচ্ছে নগদে পণ্য ক্রয় করলে এই নগদ টাকা কারবার থেকে চলে যাচ্ছে অর্থাৎ এ এবং ইএক্স এখানে মাইনাস পজিশনে আছে অর্থাৎ ইএক্সটা কার মধ্যে আছে ইকুইটি মালিকানা সত্ত্বের মধ্যে। তাহলে ই উভয়ই হ্রাস পেয়েছি। তো আমাদের 18 নম্বর শেষ, মনে হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। তো আমাদের 22 নম্বরটা কি আছে ফরমাইশ অনুযায়ী ক্রেতাকে পণ্য সরবরাহের তালিকা সরবরাহের বিল তৈরি করা হলো 10,000 টাকা। 10,000 টাকা কত নম্বর 22। তাহলে বিল তৈরি করা হলো 22-এ কি আছে ফরমাইশ অনুযায়ী ক্রেতাকে পণ্য সরবরাহের বিল তৈরি করা হলো 22, এটাও লেনদেন। তো বিল তৈরি করা অর্থাৎ ক্রেতার কাছে আমরা বেচতেছি,
তো আমাদের ফরমাইশ অনুযায়ী এ আর বিক্রয় করতেছি ই, অর্থাৎ সম্পদ এবং মালিকের সত্ত্ব উভয় বৃদ্ধি পেয়েছে। তো এখানে এ ইকুয়াল টু এল প্লাস ই সমীকরণে এ এবং ই উভয়ই বৃদ্ধি পেয়েছে, তারপরে 22/25 মালিক ব্যবসার জন্য 90,000 টাকা অতিরিক্ত মূলধন এনেছে। মালিক তার ব্যবসার জন্য 90,000 টাকার অতিরিক্ত 25, এটা লেনদেন। এখানে এ সমান এল প্লাস ই সমীকরণে অতিরিক্ত মূলধন আছে, তাহলে আমাদের কি হবে? নগদান হিসাব, নগদ অর্থাৎ এ আর মূলধন সমান ই। তাহলে সমীকরণে এ ও ই উভয়ই বৃদ্ধি পেয়েছে। আর একটা আছে কিনা, হ্যাঁ, 25-30 অতীতের পাওনা 1,10,000 টাকা নগদে পাওয়া গেল। অতীতের পাওনা 1,00,000 টাকা পাওয়া গেল, অর্থাৎ 1,10,000 টাকা 30। এটা একটা লেনদেন। এখানে এ সমান এল প্লাস ই সমীকরণে অতীতের পাওনা কার কাছে পেতাম? দেনাদারের কাছে পেতাম। শিক্ষার্থী বন্ধুরা, সেই দেনাদারটা আছে কি? এই দেনাদার এটা হচ্ছে এ সম্পদ, আর নগদ টাকা তো পাচ্ছি, নগদ এটা হচ্ছে সম্পদ। তাহলে একবার নগদে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আর একবার দেনাদার কাছ থেকে সম্পদ হ্রাস পাচ্ছে, দেনাদার যেহেতু দিয়ে দিচ্ছে। তো আমরা কি লিখবো সমীকরণে? এ হ্রাস কমা বৃদ্ধি হয়েছে। অঙ্ক শেষ। আসলে হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক একটু বুঝে করতে পারলে খুবই সহজ। আমাদের অঙ্ক মুখস্থ করার দরকার নাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জাস্ট বাড়িতে একটু প্র্যাকটিস করব আর বিষয়গুলো একটু বুঝবো। আর হিসাব বিজ্ঞানকে আমাদের জীবনের বাস্তবতার সাথে একটু মিলাই করার চেষ্টা করবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক সুস্পষ্ট এবং সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সমাধান করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সর্বশেষ ক্লাসের 6 নম্বর অঙ্কের ক এবং খ এর সমাধান করতে আশা করি তোমরা সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো। গ নাম্বারটা তোমরা প্র্যাকটিস বাড়িতে করবে। আগামী ক্লাসে তোমাদের আবার আসার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। সবাই নিরাপদে থাকো, সুস্থ থাকো, এই কামনায় সবাইকে ধন্যবাদ।